নমস্কার শ্রোতা বন্ধুরা, শুভ দোল পূর্ণিমার আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভূত ভগবান চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা খুব সুন্দরভাবে আজকের এই দিনটি সেলিব্রেট করবেন। তো আজকের এই এপিসোডে আপনাদের প্রত্যেককেই প্রথমে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এবং তার সাথে আজকের যে ঘটনাটা আপনারা শুনবেন সেই ঘটনাটা হচ্ছে একটা গুপ্তধন কেন্দ্রিক ঘটনা। এবং সেই গুপ্তধন কেন্দ্রিক ঘটনায় পরপর যে কি অবিশ্বাস্য ঘটনা ঘটে সেটাই কিন্তু আজকের এপিসোডে আপনারা শুনতে পারবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে সরাসরি চলে যাব ঘটনায়। তবে তার আগে আপনাদের সকলকে বলবো, এই চ্যানেলের ঘটনাগুলো আপনারা যারা শুনছেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। আর পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের চ্যানেলে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর যদি ভালো লাগে আপনারা প্লিজ আমাদের চ্যানেলের এই ঘটনাগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। আর আপনারা কিন্তু আমাদের চ্যানেলের এই ঘটনাগুলোকে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আমাদের এই ভূত ভগবান চ্যানেলের নতুন নিবেদন দ্য বং শপার, এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। এখানে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের প্রকৃতি, বাড়িঘর, রাস্তাঘাট, দোকানপাট এগুলোই দেখিয়ে থাকি। তো ওই চ্যানেলেও বেশ কতগুলো ভিডিও আপলোড হয়ে গেছে। যদি ইচ্ছে হয় আপনাদের, আপনারা সেই চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন। সেই নতুন চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, এবার সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। আর একটা কথা, সেটা হলো আমরা যখন এই রেকর্ডিংটা পাই, তো রেকর্ডিংটা যখন আমরা প্রফেসর রয়ের থেকে নিয়েছিলাম, তো সেই রেকর্ডিংটা যখন আমরা প্লে করি তখন অদ্ভুত কারণেই রেকর্ডিংটার কিছু কিছু অংশে খুবই প্রবলেম হচ্ছিল, ভয়েসটা একেবারেই আসছিল না। কিন্তু যখন আমরা প্রফেসর রয়ের সাথে যোগাযোগ করি অদ্ভুতভাবে ওনার কাছে কিন্তু সেই রেকর্ডিং ফাইলের পুরো অংশটাই একদম ঠিকঠাক মতো প্লে হচ্ছিল। এবং অনেক চেষ্টা করার পরেও আমরা দেখি যে ওই পোর্শনের মানে বেশ কিছু কিছু পোর্শনের রেকর্ডিংটা কোনোভাবেই ঠিকমতো আসছে না। তো সেই জন্য আমি জানি না আমরা যে সে কী এমন অজানা কারণ ছিল, এটাই হয়তো এই ঘটনাটার বিশেষ বৈশিষ্ট্য। আমরা কিন্তু সেই পোর্শনগুলো যেখানে প্রবলেম হচ্ছিল সেগুলো কিন্তু বাদ দিতে আমরা বাধ্য হয়েছি। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব প্রফেসর রয়ের কাছে। হ্যালো সবাইকে, আমি প্রফেসর রয় আবার অনেক দিন পর চলে এলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন নতুন কোনো ঘটনা নিয়ে আসতে পারিনি, কারণ নতুন ধরনের ঘটনা সবসময় পাওয়া যায় না। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি রেকর্ডিংটা করে পাঠালাম, তার কারণ হচ্ছে এমন একটি অদ্ভুত ঘটনা আমি জানতে পেরেছি খুব রিসেন্টলি আমাদের এক নতুন কলিগের কাছ থেকে, যে সেটা মনে হলো আপনাদের পাঠাই, আপনারা যাতে সবাই শুনতে পারেন। এবং আশা করি গল্পটা বা ঘটনাটা পুরো শুনলে আপনারা বুঝতে পারবেন যে এমন ঘটনা কিন্তু আমরা গল্পতে পড়েছি বা হয়তো বিভিন্ন সিনেমাতেও আমরা কখনো কখনো দেখেছি, কিন্তু বাস্তবে আমি অন্তত এরকম ঘটনা শুনিনি বা এরকম দেখিনি। আপনারা হয়তো প্রত্যেকেই, অনেকে না প্রত্যেকেই গুপ্তধন বিষয়টা সম্পর্কে সবাই জানেন, যে কোথাও কোনো একটা বাড়িতে বা কোনো একটি জায়গাতে একটা লুকোনো ধন সম্পদ থাকলে সেটা খুঁজে পাওয়া যাওয়ার যে সম্ভাবনা, যদি লুকোনো থাকে তাহলে সেটাকে গুপ্তধন বলে। যে সম্পত্তি লুকোনো থাকে তাকে গুপ্তধন বলে। তো গুপ্তধন পাওয়া নিয়েই আজকের এই ঘটনাটা। গুপ্তধন পাওয়া এবং তারপরে আর কি হলো, আর কি অদ্ভুত এই বিষয়টা, যেটা আপনারা না শুনলে বুঝতে পারবেন না। এবং এটা সত্যি একটা অদ্ভুত ঘটনা,
আপনারা পুরোটা শুনুন এবং তারপর অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো। তাই আর বেশি দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এখন যখন রেকর্ড করছি রাত্রি এখন 11:30 বাজে। তো আমি জানি না আমি কতক্ষণ বলতে পারবো, তো চেষ্টা করব যাতে ঘটনাটা সম্পূর্ণ বলতে পারি, সংক্ষিপ্তভাবেই বলতে পারি। তবু যেটুকু ইনফরমেশন আমার মনে হয় আপনাদের দেওয়া উচিত সেই ইনফরমেশনগুলো আমি দেব। আজকের এই ঘটনাটিতে যিনি আমাকে বলেছেন তিনি তার নাম প্রকাশ করতে আমাকে বাধা দেননি, তো আমার কোনো রকম অসুবিধে নেই। যার সম্পর্কে বলছি উনি আমাদেরই এক কলিগ, ওনার নাম অনিন্দ সরকার। তো অনিন্দবাবুর সঙ্গে আমার এবং আমাদের আলাপ হয় খুব রিসেন্টলি, মানে বলতে হচ্ছে একদম জানুয়ারি মাস থেকে উনি আমাদের সঙ্গে জয়েন করেন আমাদের কাজের জায়গায়, এবং তারপরে ওনার সঙ্গে আমাদের আলাপ হয় এবং বিভিন্ন রকম ক্যান্টিন বা বিভিন্ন রকম যে আমাদের আড্ডা হয় সেখান থেকেই এই ধরনের ঘটনা, যেটা আগেও আপনাদেরকে বলেছি, এরকম প্রচুর আলাপ আলোচনা বা গল্প যখন আমাদের মধ্যে হয় তখন এর কাছ থেকে তার কাছ থেকে বা আমি হয়তো কিছু ঘটনা বললাম, এইভাবে আমরা জানতে পারি যে অন্য একটি মানুষের জীবনেও যদি এরকম অদ্ভুত কোনো ঘটনা ঘটে থাকে তাহলে। তো এরকমই ফেব্রুয়ারি মাসের একটা আড্ডাতে, তো এই অনিন্দবাবু যিনি আমাদের নতুন জয়েন করেছেন আমাদের আড্ডাতে বা আমাদের সঙ্গে কাজে, তো ওনার কাছ থেকে একটা অদ্ভুত ঘটনা আমি জানতে পারি। তো আজকের এই ঘটনাটা সম্পূর্ণরূপে অনিন্দবাবুর মুখ থেকে শোনা এবং ওনাদের বাড়ির একটা ঘটনা। তো ঘটনাটা যেটা উনি বলেন সেটা হচ্ছে যে উনি এখন কলকাতায় আছেন, কিন্তু ওনাদের যে আসল বাড়ি, মানে ওনার জন্ম যেখানে হয়েছিল সেই বাড়িটি কিন্তু অ্যাকচুয়ালি জলপাইগুড়িতে। তো আমরা জানি যে জলপাইগুড়ি কিন্তু জায়গাটি কিন্তু বেশ পুরনো জায়গা, যেমন ধরুন শিলিগুড়ি হোক, জলপাইগুড়ি হোক, কুচবিহার হোক, মানে উত্তরবঙ্গের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব নতুন জায়গা নয়, এগুলো খুবই পুরনো জায়গা। এবং তার সঙ্গে আরও যেটা বলার সেটা হচ্ছে যে এইসব জায়গাগুলোতে যেমন মানে সন্নিকটে নদী রয়েছে, সন্নিকটে জঙ্গল রয়েছে, তো ওনারদের যে বাড়িটা সে বাড়িটাও কিন্তু একদম শহরের কাছাকাছি নয়, একটু ভেতরের দিকেই, যেটা উনি বললেন যে ওনাদের জায়গাটা কিন্তু একটু ভেতরের দিকে। এবং এখন কারেন্টলি ওনাদের মাত্র কিছু মানে ওনাদের বাড়িটা বেশ বড়, আমি ডিটেলে আসছি। তো এই মুহূর্তে ওনাদের জলপাইগুড়ির বাড়িতে কিন্তু কেউ থাকেন না ওনারা, কিন্তু একটা কেয়ারটেকার আছে যারা ওই বাড়িটার দেখাশোনা করে। তার কারণ হচ্ছে, এটা স্পেশাল কারণ হচ্ছে ওনারা ওই পরিবার বা ওই জায়গাতে আপনারা যারা জলপাইগুড়ি থেকে শুনছেন তারা হয়তো এই সরকার ফ্যামিলি বা সরকার বাড়ির নাম শুনতেও পারেন। তো এই যে ওনাদের বাড়িটা সেটা হচ্ছে ওখানে কিন্তু বেশ একটা ফেমাস বাড়ি। তো যেটা উনি আমাকে বলেছেন যে ওখানে বেশ পরিচিত, ওনাদের ফ্যামিলি খুব পরিচিত, এবং ওনাদের যে দাদু এবং ঠাকুরদা, এনাদের আগের লোকজন যারা, তারা কিন্তু অনেক দিন ধরেই ওখানে আছেন এবং ওই অঞ্চলটা ওনাদের মানে বেশ পরিচিত। এবং ওনাদের যে আশপাশের যে কটি ঘর রয়েছে বা যে জায়গাটা পুরো, যেটাকে আর কি পাড়া বলবো বা গ্রাম যেটাকে আগে ওনারা বলতেন, ওখানে কিন্তু প্রত্যেকেই ওনাদেরকে চেনে এবং যথেষ্ট ওনাদের নামই একটা পরিবার। আর একটা খুব অদ্ভুত বিষয় আছে, সেটা হচ্ছে যে ওনাদের বাড়ির কাছেই একটি মন্দিরও আছে, এবং যেই মন্দিরটির জন্য মন্দিরটাকে দেখাশোনা করা, সংরক্ষণ করা সব কিছুই কিন্তু এনাদের বাড়ির ফান্ড থেকে কিন্তু এই কাজটা হয়ে থাকে। তো এটাই বোঝাতে চাইছি যে ওনাদের কিন্তু ওখানে একটা বেশ ভালো জাঁকজমক, ভালো একটা নাম রয়েছে। তো কিন্তু বর্তমানে এনারা সব কলকাতাতেই থাকেন, যারা বেঁচে আছেন এই রিসেন্ট জেনারেশনের সবাই কলকাতাতেই থাকেন। তো উনি যেটা বলছেন যে এই ঘটনাটার সূত্রপাত হয়েছিল ওনার ছোটোবেলায়। সেই সূত্রপাতটা কীরকম, যে ওনাদের যে বাড়িটা, জলপাইগুড়ির যে বাড়িটা, সে বাড়িটা অর্ধেক অংশ মানে এখনও সেটা হচ্ছে মানে প্রায় প্রচুর বছরের পুরনো, মানে মোর দ্যান 80 or 100 বছরের পুরনো হলেও হয়তো আমি ভুল হব না, একটা অংশ। আর
কারণ ওটা অনেক বেশ কটা জেনারেশন ওইটা দেখেছে ওই বাড়িটা। আর ওই বাড়িটারই অর্ধেক অংশ কিন্তু অনেক পরে তৈরি হয়েছে, মানে আজ থেকে তৈরি হয়েছে প্রায় 30 বছর আগে। তো এই ঘটনার সূত্রপাতটা কিন্তু এই নতুন যে বাড়ির অংশটার কথা বললাম, সেই নতুন বাড়ি তৈরি হওয়ার সময়ের একটা ঘটনা, মানে আজ থেকে প্রায় 30 বছর আগে, মানে অনিন্দ্যবাবু বা অনিন্দ্যদা ওনার ছোটোবেলাকার সময়ের একটা ঘটনা। সেই ঘটনাটা হচ্ছে, যখন ওদের বাড়িটা, পুরনো বাড়ির একটা অংশ, কিছুটা অংশ রিকনস্ট্রাকশন করার জন্য সেটাকে ওরা ভেবেছিল যে মেরামত করবে, কিন্তু সেভাবে মেরামত তো সম্ভব হয় না, কারণ এগুলো খুবই পুরনো বাড়ি। তো সেক্ষেত্রে মেরামত করে অনেকে থাকতে চায়নি, তো ওরা চেয়েছিল যে রিকনস্ট্রাকশন করতে। তো বেশ কিছু অংশকে ভেঙে ফেলে এবং সেখান থেকে নতুন করে, কারণ খুবই জীর্ণ হয়ে গেছিলো সে জায়গাগুলো, সেফ ছিল না থাকার জন্য, তো সেই জায়গাটাকে ভেঙে ফেলে সেখানে নতুন করে একটা দালান তৈরি করা, একটা বাড়ি তৈরি করা। এইভাবেই কিন্তু ওর যে বাবা, ওনার যে বাবা বা ওনার যে ফ্যামিলি ওই সময় যারা ছিলেন, তারা এইভাবেই ভেবেছিলেন ব্যাপারটাকে। তো ওনারা সেভাবে বাড়ির কাজ শুরু করেন। তো বাড়ির কাজ সব কিছুই ভালোভাবে চলছিল। তো এইভাবে যখন ভাঙাভাঙি হয়ে, যখন বাড়ির ভিত, যখন ওই পুরনো জমি, পুরনো কনস্ট্রাকশন ভেঙে সেখানে যখন ভিত তৈরি হচ্ছে, তো ভিত তৈরি করার সময় আপনারা অনেকেই জানবেন যারা বাড়ি তৈরির সঙ্গে যুক্ত বা বাড়ি তৈরি হওয়া দেখেছেন, দেখবেন যে মাটিতে বড় বড় গর্ত করে সেখানে কিন্তু সিমেন্ট দিয়ে যে মেন যে কনস্ট্রাকশন যে ইউনিটটা, মানে রডগুলো বা পুরো খাঁচাটা কিন্তু তলায় বসানো হয় ভিতের জন্য। তারপরে সিমেন্ট ঢেলে সেটাকে শক্ত করানো হয়, তার বেশ কিছুদিন ফেলে রাখা হয় যেখানে সেখানে জল জমে। তো সেই যে গর্তগুলো যখন করা হয়, সেরকমই একটা ভিতের গর্ত করার সময় একটা ছোট্ট একটা ট্রাঙ্কের মতো, কিন্তু ট্রাঙ্কও নয়, কারণ ট্রাঙ্ক তো অনেক বড় হয়, এটা কিন্তু অত বড় নয়, একটা ছোটোখাটো সাইজের বাক্স বলবো, কিন্তু দেখতে কিন্তু একদম ট্রাঙ্কের মতো একটা বাক্স পাওয়া যায়। এবং সেই বাক্সটা যখন পাওয়া যায়, লেবাররা যারা কাজ করছিল তখনকার সময় বলেই হয়তো, তখন তারা কিন্তু ডেকে, বা যারা যে আর কি ওই সময় পুরো কনস্ট্রাকশনটা তদারকি করছিলেন, তাদেরকে ডেকে কিন্তু এই বক্সটার কথা বলেন। তো এই বাক্সটা উপরে তুলে নিয়ে আসা হয়। বাক্সটা কিন্তু সম্পূর্ণরূপে জং পড়ে গেছে, মানে পুরো কালো হয়ে গেছে, পুরো বাক্সটাই একটা কালো হয়ে গেছে। এবং বাক্সটার যে ডালাটা, যেটা বন্ধ অবস্থায় আছে, সেই ডালাটা বন্ধ অবস্থায় থাকা, এবং একটি তালাও আছে, এবং সেই তালাটিও বেশ পুরনো তালা। তো বেশ পুরনো, এবং সেটা যে আমাদের মানে পশ্চিমবঙ্গের যে নর্মাল যে সমস্ত তালা হয় বা যেগুলো হয় সেরম কিন্তু নয়। আবার সেই যে ধরুন ট্রাঙ্কটা যদি প্রচণ্ড পুরনো হয়, সেক্ষেত্রেও কিন্তু এতদিন ধরে, মানে যদি আমরা ধরে নিই মোটামুটি 50-60 বছরের পুরনো, তাহলেও কিন্তু ওটা জেনারেলি কিন্তু থাকতে চায় না মাটির অতটা তলায়, কারণ ভিতের গর্ত করতে গিয়ে খুঁজে পাওয়া গেছে, এবং তার উপর কিন্তু আর কিছু দিয়ে ওটা আটকানো ছিল না। তো সলিড একটা লোহার একটা বাক্স এই যে পাওয়া যায়, বাক্সটা মোটামুটি 1 ফুট বাই 1/2 ফুট আর 1/2 ফুট ছিল, মানে কত 1 ফুট মতো লম্বা, 1 ফুট 1/2 ফুট মতো চওড়া, আর 1/2 ফুট মতো তার থিকনেস ছিল। তো এরমই একটা বাক্স, যে বাক্সটা পুরো লোহার তৈরি, এর উপরে কিছু একটা অদ্ভুত অক্ষরে কিছু লেখা। তো ওই সময় ওর মানে অনিন্দ্যদার যে বাবা এবং তার দাদারা এবং ভাইরা সবাই মিলে ডিসিশন নেয় যে ওটা এই মুহূর্তে পরে ওটাকে খুলে দেখতে হবে। সে অদ্ভুত বিষয়, তালাটাকে ভেঙে ফেলার পরেও সেখান থেকে কিন্তু মানে আর যত খুশি পেটানোর পরেও সেই বাক্সটা কিন্তু কিছুতেই খুলছে না। বাক্সটাকে নাড়িয়ে কোনো রকম আওয়াজ পাওয়া যাচ্ছে না। এবার বাক্সটাকে যতবার আঘাত করা হচ্ছে তাতেও কোনোভাবে কিছু খুলছে না। প্রচুর লোকজন টেনে হিচড়ে, যেখানে জয়েন্ট, সেই জয়েন্টের কাছ থেকে একটা কিছু দিয়ে সেখান দিয়ে চার দিয়ে খোলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিন্তু বাক্স খোলা যাচ্ছে না। তো এইভাবে ওরা সেদিন রাত্রিবেলা বাক্সটাকে খোলার প্রচুর চেষ্টা করার সত্ত্বেও যখন বাক্সটা খোলা যায় না, তারপরে কিন্তু সেই বাক্সটাকে ওরা রেখে দিয়ে, সেদিনের মতো বাক্সটাকে ওরা একটা জায়গায় রেখে দিয়ে ওরা সেদিনের মতো শুয়ে পড়ে।
এবং এর পরের দিনে যেটা সবচেয়ে মিস্টিরিয়াস ঘটনাটা যেটা ঘটে, যেটা বলে প্রথম মিস্টিরিয়াস ঘটনা যেটা ঘটেছিল, সেটা হচ্ছে প্রথম দিন সকালে উঠেই একটা বাড়িতে চিৎকার পড়ে যায়। সেটা হচ্ছে প্রথম দিন সকালে উঠে ওদের যে জেঠু সে দেখতে যায় যে কি অবস্থায় আছে, জাস্ট কৌতূহলবশত বাক্সটাকে দিনের আলো একটুখানি দেখি কীরকম টাইপের আর কি। এবং আগের দিন রাতে যে বাক্সটাকে প্রচুর মার পিট করে প্রচুর মেরেও যেটা খোলা সম্ভব হয়নি, জেঠু যখন সকালবেলা সেই বাক্সটাকে হাতে নেয় জাস্ট উপরটাকে দেখার জন্য, আলতোভাবে অটোমেটিক্যালি উপরের ডালাটা খুলে আসে। এবং সেটা এতটাই আকস্মিক ছিল যে এটা একটা ভয়ের উদ্রেক করে যে এর কে খুললো। প্রথম ভেবেছে বোধহয় অন্য কেউ খুলেছে, কিন্তু যেহেতু জেঠু সবচেয়ে সকালে আগে উঠতেন, সে সময় বাড়িতে কেউই ওঠেনি এবং ঘরের ভেতর থেকে থেকে অটোমেটিক্যালি কি করে ডালাটা আলগা হয়ে গেল। তো বাড়ির অন্যান্য লোকেরা এটাকে বড় কিছু ভাবেননি, হয়তো ভেবেছেন যে অনেক দিন ধরে বন্ধ ছিল বা কিছু ছিল, এটা অনেক মারপিট অনেক কিছু করা হয়েছে, মারা হয়েছে, জিনিসটাকে বাড়ি দেওয়া হয়েছে, তারপরে হয়তো রাত্রিবেলা অটোমেটিক্যালি কোনো কারণ হবে, যেটা ঠান্ডা গরম কোনো কিছু একটা কারণের জন্য হয়তো সকালবেলা ওটা খুলে গেছে। তো সকালে সবাই যখন ওঠে তখন ওই ডালাটাকে খোলা হয় সবার সামনে, এবং ডালাটাকে খোলা হওয়ার পরে দেখা যায় যে উপরটা একদম উপর অবধি উইয়ের ঢিপি যেরকম হয়, মাটি যেরকম হয়, একদম উপরটা পুরো একদম ওরকম কালো একটা স্তর হয়ে পুরো চেপে আছে। এর জন্য ঝাঁকালেও কিন্তু কোনো রকম আওয়াজ হচ্ছিল না, কারণ পুরো এরিয়াটাই পুরো সেকশনটাই কিন্তু একটা পুরো চাপা মাটি বা কিছু দিয়ে চাপা ছিল, পুরো ভর্তি, মানে কোনো স্পেস নেই। তো ভিতরে কন্টেন্টটা দেখার জন্য ওরা কী করে, টেবিলের ওপর নিয়ে একটা কাগজ বিছিয়ে তার উপরে ওটাকে ওই বাক্সটাকে উপুর করে দেয়। এবং বাক্সটাকে উপুর করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর মাটি, প্রচুর কিছু শক্ত হয়ে যাওয়া মাটি চাই ভেঙে পড়ে, এবং তারপরে যে তিনটে জিনিস বেরোয় এই বাক্সটা থেকে। প্রথম যে জিনিসটা বেরোয় সেটা হচ্ছে একটা ছোট্ট কাঠের টুকরো, যেটা কিন্তু মাটির থেকে আলগা হয়েছিল এবং কাঠটা কিন্তু কালচে হয়ে গেছে। এই কাঠের ওপর কিছু একটা লেখা আছে, একটাই অক্ষর লেখা আছে, কিন্তু সেটা কী অক্ষর সেটা তখন ওরা বুঝতে পারে না। এবং বলে রাখি, পরবর্তীতেও কেউ কোনোদিন ওটা বুঝতে পারেনি অনিন্দ্যদার মুখে, যেটা আমি শুনতে পারি। এর সঙ্গে যেটা বেরোয় সেটা হচ্ছে একগাছা সুতো। সেই সুতোটার কি রং সেটা সেই মুহূর্তে বোঝা যায়নি, পুরোটাই কালো টাইপের হয়ে গেছিলো, কিন্তু বোঝা গেছিলো সেটা একটা একগাছা সুতো। যদি সুন্দর করে রোল করে তারপর রাখা হয় তাহলে যেরকম হবে, মানে ওটাকে খোলার চেষ্টা করে দেখা গেছে যে ওটা একটা রোল্ড একটা সুতোর একটা বান্ডল। এবং তার সঙ্গে পাওয়া গেছিল একদম 11টা মুদ্রা বা 11টা পয়সা। এবং ওইগুলোকে বাক্সটার ভেতর স্থানে রেখে মাটিগুলোকে ফেলে দিয়ে ওই যে মুদ্রাগুলো, প্রত্যেকটা মুদ্রা একদম কালো হয়ে গেছিলো, সেই মুদ্রাগুলোকে বা পয়সাগুলোকে নিয়ে তারপরে ভালো করে ওরা জলে ধোয়, এবং ভালো করে জলে রগড়ে ধোয়ার পরে উপরের কালো যে মাটি বা যেটা এতদিন ধরে চাপা থাকার জন্য সেগুলো সরে যাওয়ার পরে যেটা ওরা বুঝতে পারে যে এই 11টা মুদ্রাই বা 11টা পয়সাই কিন্তু সম্পূর্ণরূপে সোনার তৈরি করা মুদ্রা, বা যেটাকে আমরা মোহর বলে থাকি। এবং প্রত্যেকটা মুদ্রার গায়ে কোনো কিছু লেখা নেই, শুধু একটা করে শব্দ বা একটা করে অক্ষর আছে। সেটা সংখ্যাও হতে পারে, সেটা কোনো শব্দও হতে পারে, সেটা কিছু একটা হতে পারে। এবং সেটাও কিন্তু আজ পর্যন্ত ওরা জানতে পারেনি এবং তখনও জানতে পারেনি। ওরা যেহেতু এটা প্রচুর বেশি পাঁচকান ওরা করতে চায়নি, এবং কিন্তু বেশ কিছু লোকদেরকে জিজ্ঞেস করে হোক বা তাদের সঙ্গে কথা বলে ওরা জানতে চেষ্টা করেছিল সেই সময়ও যে এটাতে কী লেখা আছে। কিন্তু প্রত্যেকটা কয়েনের ওপর বা প্রত্যেকটা পয়সার ওপর একটা শব্দ লেখা আছে, এবং সেই শব্দটা পরিচিত কোনো অক্ষর নয়। এবার এই শব্দগুলো, এই যে কয়েনগুলো, এই কয়েনগুলো কিন্তু আমরা যে সমস্ত সাধারণ কয়েন দেখে থাকি তার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এই কয়েনটা হচ্ছে বেশ কিছুটা একটু থিকনেস, মানে মোটা। 5 টাকার যে আমাদের কয়েনগুলো হয় সেরকম নাকি দেখতে ছিল, একটু ছোট এবং মোটা এবং প্রচণ্ড ভারী, এবং অবশ্যই গোল্ড অনেক ভারী হয়। তো সোনার, বলতে গেলে সোনার মোহর গুপ্তধন হিসেবে ওরা পায়। বাড়ি তৈরির কাজ
চলতে থাকে এবং বাড়িতে ওদের সেই মুহূর্তে ওদের এক সময়ের যে আর্থিক অবস্থা ছিল তার থেকে সেই অবস্থা ওই মুহূর্তে ওদের ছিল না। তার ফলে ওই 11টা মোহর পাওয়া ওদের কাছে একটা বিশাল ব্যাপার হয়ে ওঠে এবং ওই 11টা মোহর ওদেরকে ভাবতে মনে হয় যে ওরা বাকি পুরো বাড়িটা যেটা ওরা পুরো কনস্ট্রাকশন করবে ভাবছিল, কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ টাকারও একটা ব্যাপার থাকে। ওরা বুঝতে পারে যে ওদের কাছে এখন এত পরিমাণ টাকা রয়েছে যেটার দ্বারা কিন্তু ওরা এই কাজটা করতে পারবে। তো ওরা ভাবে যে ঠিক আছে, এখন এই মুহূর্তে কোনো কিছু করা উচিত হবে না। তো অনিন্দ্যদা বলে যে অনিন্দ্যার বাবাও এবং জেঠুরা সবাই মিলে ডিসকাস করে যে আপাতত বাড়িটা কিছু দূর এগোক, তারপর মাস 3-4 পরে 11টা যেহেতু কয়েন পাওয়া গেছে এবং এই কয়েনগুলোতে সবারই যেহেতু সমান অধিকার আছে, তার জন্য ওর থেকে একটা কয়েনকে ওরা ভাঙিয়ে যে পরিমাণ টাকা আসবে সে টাকা দিয়ে ওরা বাড়ির কিছু কাজও করবে, তাছাড়া বেশ কিছু সম্পত্তি প্রত্যেকে ভাগাভাগি করে নিয়ে নেবে এবং এই কয়েনগুলো অ্যাজ এ পারিবারিক সম্পত্তি থাকবে, যার যদি কখনো জীবনে দরকার পড়ে, পরিবারের দরকার পড়ে, তখন সেটা ইউজ করা হবে। তখনই ভাগাভাগি করার কথা কিন্তু ভাবা হয়নি তাদের বাবা, কাকা, জেঠুদের মধ্যে। 3 মাস ওদের বাড়ির কনস্ট্রাকশন চলতে থাকে, ভিত হয়ে যায়, পিলার হয়ে যায়, ওদের ভেতরের গাঁথনির কাজ অনেকটা এগিয়ে গেছে। এমন সময় ওদের মনে হয় যে একটা সোনার মুদ্রা সত্যিকারের বাইরে গিয়ে যাচাই করে বিক্রি করলে কেমন হয়, কারণ ওরা ওটাকে সোনা হিসেবে ধরে নিয়েছে, কারণ সোনা দেখতে কীরকম সবাই জানে, চকচক করছে সোনা, আর অন্য কোনো মোহর আর অন্য কোনো কিছু হওয়ার তো সম্ভাবনা নেই। রূপোর হলে সেটাও বোঝা যেত। তো অনিন্দ্যার যে জেঠু, মানে ওর বাবার যে দাদা, সে জেঠু ওই একটা মোহর নিয়ে যে ওনাদের যে পরিচিত, ওদের যে ফ্যামিলির যে পরিচিত যে স্বর্ণকার বা সোনার যারা কাজ করে তাদের ওখানে দেখা করে এবং যাচাই করে জানা যায় যেটা কিন্তু সম্পূর্ণরূপেই গোল্ড, যেটাকে আমরা 24 ক্যারেট গোল্ড বিস্কিট বা গোল্ড কয়েন বলে থাকি, মোটামুটি একদমই সেরকম। অতটা না হলেও কিছুটা খাদ ছিল বলছিল যেটাও, কিন্তু এটা কিন্তু একটা গোল্ড কয়েন এবং যেহেতু পরিচিত তাই কথাটা বেশি পাঁচকান হয় না। তো এই গোল্ড কয়েনটাকে গলিয়ে ফেলা হয়। গোল্ড কয়েনটাকে গলিয়ে ফেলে সেখান থেকে মুদ্রা মানে সেখান থেকে টাকা পয়সা ওরা পায় এবং সে টাকা পয়সা দিয়ে ওরা বাড়ির যে কাজটা, যেটা ভেবেছিল যে এখন ওরা করতে পারবে না, যে অংশটুকুর এক্সটেনশন, সেইটুকুর কাজের জন্য ওরা কিন্তু আবার লেগে পড়ে। এই বিক্রি হওয়ার পরে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে এই বিক্রি করে দেওয়ার পর এবং টাকাটা যখন ব্যবহার হয়ে গেল এবং বিক্রি করার মাসখানেকের আগেই একটা অদ্ভুত ঘটনা ওদের বাড়িতে ঘটা শুরু করলো। সেটা হচ্ছে ওদের বাড়িতে ঠিক রাত 2টো বাজলে মনে হতো যে আশেপাশের চারপাশ থেকে প্রচুর লোক যেন ওদের বাড়িতে ছোট ছোট পাথর ছুঁড়ছে। এটা ব্যাপারটা কিন্তু খুবই অস্বাভাবিক এবং অদ্ভুত লেগেছিল আমার শুনতে, যে রাত ঠিক 2টো বাজার পর থেকেই ওদের জানলায়, ওদের দরজায়, মানে বাইরের দরজায়, বাইরের জানলায়, দেওয়ালে, ইভেন দেওয়ালেও যদি আপনার একটা পাথর এসে লাগে আপনি কিন্তু বুঝতে পারবেন, ঠকঠক করে আওয়াজ হবে ওদের চালে। এবং এটা টানা ঘণ্টাখানেক চলতে থাকে এবং প্রায় 45 মিনিট, প্রায় 1 ঘন্টা হওয়ার পরে বৃষ্টির মতো করে নাকি পাথরের টুকরো এসে পড়তে থাকে বাড়িতে। প্রথম কয়েকদিন ওদের মনে হয়েছিল বোধহয় শিলাবৃষ্টি হচ্ছে, যেন বাড়ি থেকে বাইরে উঠে তারা দেখে যে কোথাও বৃষ্টি কোথাও হচ্ছে না এবং চোখে কোনো পাথর দেখতেও পায় না। কিন্তু যে মুহূর্তে শুতে যাচ্ছে প্রতি মুহূর্তে মনে হচ্ছে গাদা গাদা পাথর টুকরো এসে ওদের বাড়িতে, ওদের যে কারেন্ট যে বাড়িটায় অংশ ওরা থাকতো সে বাড়িতে এসে পড়ছে। এই যে রাত্রিবেলা বসে, এখন অনেকটা সময় হয়ে গেছে, এই যে রেকর্ডিংটা করছি আপনাদেরকে বলছি না, আমার নিজেরই গায়ে কাঁটা দিচ্ছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে। ধরুন আপনি রাত্রিবেলা আজকে শুয়ে আছেন, আপনি শুনতে পাচ্ছেন যে প্রচুর প্রচুর পাথর এসে আপনাদের জানলায় এসে পড়ছে, ঠক 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 করে পড়ছে, খটাখট পড়ছে। আপনি সেটা কারণ বুঝতে পারছেন না, আপনার তো ভয় করবে।
এবং এইভাবে প্রত্যেক দিন চলতে থাকে। ওরা চেষ্টা করে খোঁজাখুঁজি করার, চেষ্টা করে একজন জেগে থাকবে। যে জেগে থাকে, সবচেয়ে অদ্ভুত বিষয়, যে জেগে থাকবে, যে জেগে থাকে, সে যদি বাইরে গিয়ে দেখে বা বাইরে দরজা খুলে দাঁড়িয়ে থাকে, তাহলে সে কিন্তু কিছুই দেখতে পারে না, কিন্তু ঘরের ভেতর থেকে কিন্তু সে অদ্ভুত আওয়াজটা পাওয়া যায়। এভাবে 4-5 দিন, 6 দিন, 1 সপ্তাহ মতো প্রত্যেক দিন, প্রত্যেক রাতে, রাত 2টোর পর থেকে এই ঘটনা ঘটা শুরু হয়। 7 দিনের মাথায় ওনাদের জেঠুর যে ঘর, সকাল 8:30, 9টা বেজে গেলেও জেঠু ঘর থেকে বেরোয় না। এখানে একটা কথা বলা হয়নি যে ওনার যে জেঠু ছিল, মানে ওর অনিন্দদার বাবার যে বড় দাদা, উনি একাই থাকতেন বাড়িতে। সকাল 9টা, অনেক সকালে উঠতেন, সবার আগে। তো সকাল 9টা অবধিও উনি ঘর থেকে বেরোন না। এবং যখন প্রায় 9:30 বাজে, তখন দরজা প্রচুরভাবে ধাক্কানো হয় এবং আলটিমেটলি দরজা ভেঙে ঢোকা হয়। এবং দরজা ভেঙে যখন ঢোকা হয়, তখন একটা অদ্ভুত দৃশ্য দেখে ভয়ে ওদের সবার হাত লোম খাড়া হয়ে যায় এবং তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঘরের মধ্যে প্রথমে ঢুকে দেখে যে ঘরের ভেতর কেউ নেই। ঘরের মধ্যে একটু খোঁজাখুঁজি করার পরে একজন বুঝতে পারে যে ঘরের যে খাট, সে খাটের তলায় ওর জেঠু শুয়ে আছে। হাত ঢুকিয়ে গায়ে ধাক্কা দেওয়া হয়, তাতেও কিছু হয় না। তারপর অনেকে মিলে টানাটানি করে হাত এবং পা ধরে টেনে খাটের তলা থেকে যখন জেঠুকে বের করা হয়, তখন দেখা যায় জেঠুর মুখটা পুরো হা হয়ে খুলে আছে। মানুষ সাধারণভাবে অতটা হা করে থাকতে পারে না। চোখ দুটো বিস্ফারিত, পুরো হা করে আছে এবং বোঝা যায় যে জেঠু অনেকক্ষণ আগেই মৃত, কেননা জেঠুর শরীর তখন শক্ত হয়ে গেছে এবং জেঠুর শরীর তখন বরফের মতো ঠান্ডা। বিশেষ করে এই যে ঘটনাটা এখন বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই মুহূর্তে আমি কিন্তু একা রয়েছি, তাই ঘটনাটা রেকর্ড করছি যখন, তখন সত্যি অদ্ভুত লাগছে। ঘটনায় ফিরি। ওরা এটাতে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। ডাক্তার আসে, ডাক্তার বলে যে হার্ট ফেল করে মৃত্যু হয়েছে বা হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে। এবং ডাক্তারকে একটা কথা সেই মুহূর্তে ওরা জানায়নি যে বডিটাকে পাওয়া গেছিল, মানে জেঠুকে পাওয়া গিয়েছিল খাটের তলায়। ততক্ষণে ওরা তলা থেকে বের করে নিয়ে এসে, এবং ডাক্তার বুঝতে পারে যে হয়তো খাট থেকে পড়ে গেছে। ডাক্তারও সেটা বলে যে হার্ট অ্যাটাক হওয়ার সময় খাট থেকে পড়ে যায়, এবং জল খেতে গেছিলেন বা কাউকে ডাকতে গেছিলেন, সেটা করতে পারেননি। কিন্তু ওরা সবাই জানতো যে খাটের তলায় ঠিক মাঝ বরাবর জেঠু ছিল। কী কারণে একটা রুগী বা একটা মানুষ যার হার্ট ফেল হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, সে খাটের তলায় থাকবে? এই প্রশ্নের উত্তর তখন ওদের কারোর কাছে ছিল না, এবং এই প্রশ্নের উত্তর হয়তো আজও ওদের কাছে নেই। কিন্তু ডাক্তার ডেথ সার্টিফিকেট দেওয়ার পরে, ওরা চায়নি যে কোনো রকম ঝামেলা হোক, ডেথ সার্টিফিকেট দেওয়ার পরে, এই ঘটনাটা মিটে যাওয়ার পরে আর কোনো রকম আওয়াজ হয়নি। টানা 15, 20, 1 মাস, 1.5 মাস, 2 মাস কোনো আওয়াজ হয়নি। কিন্তু ওদের মনে একটা ভয় ছিল যে জেঠু কী দেখেছিল বা জেঠুর কী হয়েছিল যে একটা মানুষ খাটের তলায় গিয়ে হার্ট ফেল করে মারা যাবে। 2.5 মাস পর রাত 2টোর সময় আবার পাথর পড়া শুরু হয়, প্রবলভাবে পাথর পড়া শুরু হয়, এবং প্রচণ্ডভাবে পাথর পড়া শুরু হয়, এবং তাতে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় যে এতদিন বন্ধ ছিল, আবার পাথর পড়া শুরু হলো কেন? তো অনিন্দ বলছেন যে ওর বাবা, তখন ও তো ছোট ছিল, তখন পরবর্তীতে জানতে পারে যে ওই যে 11টা স্বর্ণমুদ্রা, 11টা মোহর থেকে একটা মোহর জেঠু সেল করেছিল, বেচেছিল।
এই জেঠুর মৃত্যুর পর ওদের আরেক কাকা একটা পারিবারিক কারণে, যেহেতু এটা সমান অধিকার আছে, কাউকে কিছু না বলে নিজস্ব দেনা ছিল কিছু টাকা পয়সার, সেটা শোধ করার জন্য সেই মোহরটাকে সেল করেছিল। সেটা জানা যায় যখন ওই বাক্সটাকে এমনিই খোলা হয়েছিল সব কিছু গুছিয়ে রাখার জন্য। সেখানে দেখা যায় 10টির বদলে 9টি স্বর্ণমুদ্রা বা 9টি মোহর রয়েছে। তখন প্রচুর জিজ্ঞাসার পর জানা যায় যে এক কাকা সেটা বিক্রি করেছে কাউকে না জানিয়ে। প্রচণ্ড বাড়িতে ঝামেলা হয় এবং এটাও বুঝতে পারা যায় যে এই বিক্রি হওয়ার কিছুদিন পর থেকেই বা বিক্রি হওয়ার দিন থেকেই বলা যায়, যেটা অনিন্দদা বলছেন যে বিক্রি হওয়ার সেই সময় থেকেই রাত্রিবেলা করে আবার পাথর পড়া শুরু হয়। এইবার এরা কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যায়, যে এরা বুঝতে পারে যে আগের বারও কিন্তু পাথর পড়েছিল এবং জেঠুর মর্মান্তিক মৃত্যু হওয়ার পরেই পাথর পড়া কিন্তু বন্ধ হয়েছিল। আবার পাথর পড়ছে। এর থেকে অনিন্দর বাবা বা বাকিরা একটা অদ্ভুত ডেফিনিশনে পৌঁছয় যে এইবারও বোধহয় কারুর প্রাণ যাবে। তো যেহেতু আগের বার জেঠু ওটা বিক্রি করেছিলেন, তো এইবার সবার মনে হয় যে যে কাকা এটি বিক্রি করেছে তার কিছু ক্ষতি হতে চলেছে। সেই কাকা কিন্তু বিবাহিত, তো ওনাকে চোখে চোখে রাখা শুরু হয়, কিন্তু প্রত্যেক দিন সে অদ্ভুতভাবে পাথর পড়ছে। আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে যেটা ব্যাখ্যা করা যায়নি। এইটা জাস্ট দেখার জন্য, গুছিয়ে রাখার জন্য আবার 15-20 দিন পর 15-20 দিন ধরে টানা কিন্তু পাথর পড়ছে। এবং এবার একটা অদ্ভুত বিষয় যেটা লক্ষ্য করা যায়, যেটা কাকা বলে, সেটা আগের বার জেঠু কিছু বলেননি। কাকা বলছে যে তার কিন্তু শরীর খারাপ লাগছে, বিকেল হলেই শরীর খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর দুর্বল ফিল করছেন উনি, ওনার খিদে হচ্ছে না, উনি ধীরে ধীরে যেন শুকিয়ে যাচ্ছেন। এবং সত্যিকারের ওই প্রায় 1 মাসের মধ্যেই কিন্তু কাকা কিন্তু অনেকটা শুকিয়ে গেছেন। তখন আবার সেই বাক্সটা খোলার জন্য যখন যাওয়া হয়, তখন দেখেন অদ্ভুতভাবে বাক্সটা যেন সেই প্রথম দিনের মতো আটকে গেছে। বাক্সটা শত চেষ্টা করেও আর খোলা যাচ্ছে না, টানাটানি করেও খোলা যাচ্ছে না। এটা খুবই অদ্ভুত বিষয়, বাক্সটা কিন্তু আর খুলতে পারা যাচ্ছে না। তারপর যেটা করা হয় যে এটা বোঝার সঙ্গে সঙ্গে কাকার কাছ থেকে জেনে যে স্বর্ণকারের কাছে যাওয়া হয়েছিল সেখানে যোগাযোগ করা হয়। সোনার যে লোকটি, যোগাযোগ করা হয় এবং বলা হয় যে আপনার কাছে কি ওই গোল্ড কয়েনটা বা মোহরটা আছে। এবং খুবই অদ্ভুত বিষয় যে সে স্বর্ণকার, সে নিজে ওই মোহরটা কিন্তু আগের মোহর, যে মোহরটি আগে ছিল দিয়েছিল, মানে একই স্বর্ণকারের কাছেই গিয়েছিল, এবং এই পরের মোহর, মানে দুটি মোহরের একটি মোহরও কিন্তু গলাননি। উনি বলেছিলেন যে গলিয়ে ফেলবো বা কিছু টাকা দিয়ে দিয়েছিল, কিন্তু গলাননি। উনি কিন্তু নিজের কাছে, এটা অদ্ভুত লেগেছিল বলে উনি নিজের কাছে রেখে দিয়েছেন। তো এদেরকে যেহেতু প্রচুর চিনত, এরা যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল, তো এরা গিয়ে বলে যে আমাদেরকে ওই সোনার যে মোহরটা, এই মোহরটা ফেরত দিয়ে দিন, আমি টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি। প্রথমে উনি ফেরত দিতে চাননি, কিন্তু যেটা পরবর্তীতে এনাদের ফ্যামিলির অনেক ইনফ্লুয়েন্স আছে, তাছাড়া একটু বেশি টাকা দিয়ে এরা কিন্তু ওই দুটো কয়েনকে নিয়ে আসে, দুটো মোহরকে নিয়ে আসে। কিন্তু মুশকিলের বিষয় হচ্ছে সেই দুটো মোহরকে নিয়ে আসার পরেও বাক্সটাকে কোনোভাবেই খোলা যাচ্ছে না। প্রচণ্ড চার দিয়ে প্রচণ্ডভাবে আঘাত করে বাড়ি মেরেও কিন্তু বাক্স খোলা যায়নি। এবং ঠিক 31 দিন মতো, মানে 1 মাসের 1 দিন পরে, মানে ওই মোহরটা নিয়ে আসার 3-4 দিন পরে, খুবই অদ্ভুতভাবে ছাদ থেকে নামার সময় ওনার সেই কাকু পা পিছলে সিঁড়ি থেকে একদম নিচে পড়ে গিয়ে ঘাড় ভেঙে মারা যান।
প্রচণ্ড ভয়ঙ্কর এক পরিবেশ। এবং দুপুরবেলা উনি ছাদে ছিলেন। উনি নামতে গিয়ে যখন পড়ে যান তখন অনেকেই ঘুমোচ্ছে, ফলে সেই সময় কেউই জানতে পারেননি যে উনি পড়ে গেছেন। তারপরে যখন জানতে পারেন তখন দেখা যায় যে উনি ঘাড় ভেঙে উনি তলার স্টেয়ারের তলায় পড়ে আছেন এবং একইভাবে ওনার মুখ বিকৃতভাবে হা করা এবং চোখ দুটো বিস্ফারিত। ডাক্তার ডাকা হয়। ডাক্তার বলেন যে পা পিছলে পড়ে যায় এবং প্রচণ্ড ভয়ে, প্রচণ্ড আঘাতে ওনার হার্ট ফেল হয়ে গেছে এবং প্রচণ্ড ভয় পেয়েছিলেন বলে ওরকম মুখের অবস্থা বা চোখের অবস্থা। ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়ে যায় স্বাভাবিক মৃত্যু বলে, কিন্তু এই ফ্যামিলির সবাই কিন্তু বুঝতে পারে যে এটা স্বাভাবিক মৃত্যু কোনোভাবেই নয়। এদের কাছে এখন বাক্সটি রয়েছে এবং দুটি মুদ্রা রয়েছে। দুটি মুদ্রা কিন্তু বাক্সের ভেতর তখনও ঢোকাতে পারেনি, কিন্তু এরা বুঝতে পারে যে এই যে গুপ্তধন, সে গুপ্তধন কিন্তু ভয়ঙ্কর গুপ্তধন। এই গুপ্তধন আমরা অনেকেই জানি যে যখ বা যখের ধন আমরা শুনেছি, যে কোনো একটা গুপ্তধনকে পাহারা দেওয়ার জন্য যখকে রাখা হয়, যে কোনো রকমভাবে কোনো গুপ্তধন যদি কেউ নিয়ে নেয় তার সম্পূর্ণরূপে তার ক্ষতি করে দেওয়া, তাকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু আমরা গল্পে পড়েছি যখ থাকে। এদেরও ধারণা হয় যে এটার মধ্যে কিছু একটা অদ্ভুত শক্তি আছে, যে যারাই এই মোহর ইউজ করে ফেলবে সেই মোহর কিন্তু তাদের প্রাণ নিয়ে নেবে। তো এর পরের স্টেপ যেটা ছিল, যেটা ওরা ভাবে যে এই কোনোভাবে বাইরের লোক ডেকে হোক বা কিছু করে হোক এই দুটো মুদ্রাকে কিন্তু ভেতরে ঢোকাতে হবে। এবং ওর কাকুর মৃত্যুর পরে কিন্তু আবার সেই পাথরের আওয়াজ কিন্তু বন্ধ হয়ে যায় এবং অদ্ভুতভাবে যেদিন মৃত্যু হয় তারপর সেদিন রাত্রিবেলা যখন কোনো আওয়াজ হয় না, পরের দিন সকালে ওই দুটো মুদ্রাকে আবার খোলার যখন চেষ্টা করা হয় বাক্সটা আপনি আপ নিজের মতো করে খুলে চলে আসে উপরের ডালাটা। এটা খুবই অদ্ভুত, মানে এটা গল্প সিনেমা হলে আমি এটাকে বিশ্বাস করতাম, কিন্তু আমার নিজের কাছে ওটা বিশ্বাস করতে খুবই খুবই অসুবিধে হচ্ছিল। তাই আমি বারবার অনিন্দদাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি এটা একদম শিওর যে এরকম ঘটনা ঘটেছে? বলছে এটা পরিবারের একদম সবাই জানে, এটা শুধু একজন দুজন নয়, ওর বাবা, ওর ফ্যামিলির সবাই ঘটনা সম্পর্কে জানে, এটা বানানো গল্প কোনোভাবেই নয়। এবং তখন ওরা ওই দুটো মোহরকে ওর ভেতর রেখে দেয়, তার ফলে আবার কিন্তু সে 11টা মোহরই হয়ে যায়। ওটাকে ভালো করে বন্ধ করে ওটাকে ওরা রেখে দেয়। কিন্তু এইটা করার পরেও ওরা যেটা বলে, অনিন্দদা যেটা বলেন আমাকে, সেটা হচ্ছে যে ওরা দেখতে পায় ওদের ফ্যামিলিতে কোনো কিছুই ভালোভাবে হচ্ছে না। ওদের কনস্ট্রাকশন করতে গিয়ে অনেক যারা কাজ করছিল তারা অসুস্থ হয়ে যায়। একজন ওই ঢালাইয়ের মেশিনে কাজ করতে গিয়ে ঢালাইয়ের মেশিনে কোনোভাবে ইলেকট্রিকের তার লেগেছিল, সেখান থেকে ইলেকট্রিফাই হয়ে যায়, শক হয়ে শরীর পুরো বেঁকে যায় এবং সে কিন্তু সম্পূর্ণ অসুস্থ হয়ে যায়, সে আর কাজ করতে পারেনি। ওদের কাজে প্রচুর বাধা আসতে থাকে একের পর এক। ওদের পরিবারের সবাই আর্থিক অবস্থা খারাপ হতে শুরু হয়, ওদের প্রচুর শারীরিক প্রবলেম শুরু হয়। বলতে গেলে এই ঘটনাটা হওয়ার পর থেকে ওদের পুরো ফ্যামিলিটা, ওদের পুরো বাড়ির, ওদের সব কিছুর দিক দিয়ে একটা বিশাল ক্ষয়ক্ষতি নেমে আসে। তো অনিন্দা বলছে যে সেই সময় ওদের এটা হতে পুরো সময় যেটা ঘটনাটা বলা হলো, এটা কিন্তু প্রায় 1 বছরের একটু কম, বাট অনেকটা সময় ধরেই চলছে, কিন্তু প্রায় 6-7 মাস ধরে এসব চলেছে। তারপরে যেটা অনিন্দদা বলছেন যে ওদের বাড়িতে তারপরে বলেছিলাম যে ওনাদের একটা মন্দির আছে, সেই মন্দিরটার পুরোপুরি দায়িত্ব, সব কিছু দেখাশোনা, রোজের পুজো, পুরোহিত, সেগুলো রাখার সব কিছু ওদের বাড়ি থেকেই করা হতো। তো সেই চেনাশোনা পুরোহিত বা চেনাশোনা যারা লোক, যারা সমস্ত কাজকর্ম করে থাকে, তাদের কাছে একদিন একজনকে বাড়িতে নিয়ে এসে এই পুরো ঘটনাটা কিন্তু বলা হয়। তখন উনি চমকে যান এবং উনি বলেন যে এই ঘটনাটা আগে কেন আপনি আমাকে জানাননি। তখন ওই বাক্সটা ওনাকে দেখানো হয়। উনিও কিন্তু উপরের শব্দগুলো কিছু পড়তে পারেননি,
কিন্তু এনারা যেহেতু একটু সিদ্ধ হন, ওনারা যেহেতু এই ধরনের সাধনা কাজ করে থাকেন, ওই বাক্সটা কাছে আনতেই উনি সেখান থেকে দূরে সরে যান, বলেন যে এই জিনিস কিন্তু ভালো জিনিস নয়, এই জিনিস একদম ভালো জিনিস নয়, এই জিনিস কিন্তু বাড়িতে রাখলে কিন্তু আপনাদের কিন্তু আর কিছু করার থাকবে না, আপনারা সবার সমূহ ক্ষতি হবে আপনাদের। তখন জিজ্ঞেস করা হয় যে কি করা উচিত। তখন উনি বলেন যে এই বাক্স থেকে যা বেরিয়েছে তা আপনারা কেউ বাড়িতে বা কারোর কাছে রেখে দেননি তো? তখন এই বাক্সটা ভেতরে যা যা পাওয়া গেছে সেইগুলো সম্পর্কে ওই ঠাকুরমশাইকে ওনারা বলেন, এবং উনি বলেন যে এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণরূপে যখের ধন করে রাখা আছে, যেটা উনি বলেছিলেন যে এটা গুপ্তধন নয়, এটা পুরো যখের ধন করে রাখা আছে, এবং এটাতে কিছু মন্ত্র দিয়ে এই পুরো সম্পদটাকে বেঁধে দেওয়া হয়েছে, যে এর যে উত্তরপুরুষ, যে সত্যিকারের যে এটা পুঁতে ছিল এই জায়গাটাতে, তার একমাত্র তার উত্তরপুরুষই এটা ইউটিলাইজ করতে পারবে বা সেটা গ্রহণ করতে পারবে বা সেটাকে ইউজ করতে পারবে, অন্য কেউ এটাকে কিন্তু ব্যবহার করতে পারবে না। তখন এই কাঠের টুকরোর কথা বা ওই সুতোর কথা বলা হয়। তখন ওনারা বলেন যে এই সুতো দিয়ে সঙ্গে কিছু একটা মন্ত্র আছে যেটা দিয়ে ওটা বাঁধা আছে, আর এই কাঠের টুকরোটা একটা ব্যাপার আছে, কাঠের টুকরোটা নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে যে কাঠের টুকরোটার সঙ্গে জড়িত, কিন্তু কিভাবে জড়িত বা ওটা কীভাবে কাজ করছে এটা ঠাকুরমশাই কিছুই বলতে পারেন না। শুধু এটুকু বলেন যে এটা একটা যখের ধনের মতো একটা মন্ত্র দিয়ে এই সম্পদটাকে বাঁধা আছে, এবং এদের ব্লাড লাইনের ছাড়া অন্য যে কোনো ব্লাড লাইনের লোক যদি এই সম্পদটাকে নেয়, সেটা ইউটিলাইজ করুক, বাড়িতে রাখুক, যাই করুক না কেন, তার কিন্তু সমূহ বিপদ হবে। এবং ঠাকুরমশাই এটাও বলেন যে আপনারা এখনও এই বিপদের কিছু দেখেননি। ঠাকুরমশাই নাকি ফিল করতে পেরেছিলেন যে বাড়ির আশেপাশে মানে একটা প্রচণ্ড নেগেটিভ সোর্স, এবং যেটাকে আমরা বলি যে জক বা জিন, এটা সব ঘোরাফেরা করছে, এবং এটা খুবই ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তো এখান থেকে মুক্তি কী করে পাওয়া যাবে যখন এটা জিজ্ঞেস করে, তখন পুরোহিত মশাই বলেন যে এইটা যদি আপনি কাউকে দানও করেন তাহলে তার সমূহ ক্ষতি হয়ে যাবে। এটা যদি কোনো মন্দিরে রাখেন, অনেক সময় কি হয় যে পুরোহিত মশাইরা বলেন যে মন্দিরে দিয়ে দেওয়ার জন্য, যদি এরা মন্দিরেও দিয়ে দেন তাহলে মন্দিরেরও ক্ষতি হয়ে যাবে, মন্দিরে যারা আসবে তাদের ক্ষতি হয়ে যাবে। তো এটা কী করা যাবে? এটা যদি আগুনে পোড়াতে যান তবুও কিছু হবে না, সেটা যদি তার কিছু অংশ যদি ওখানে থেকে যায় তাহলেও আপনার কিছু লাভ হবে না। তো এত কিছু বলার পরে একটা অদ্ভুত একটি উপায় বলেন ঠাকুরমশাই, সেটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল। উনি বলেছিলেন যে এমন একটি জায়গা যেতে হবে যেটা হবে একটা শ্মশান, কারণ শ্মশান হচ্ছে সবচেয়ে পবিত্র জায়গা, একটি শ্মশান, এবং সে শ্মশান সন্নিকটে থাকতে হবে একটা নদী বা জল, এমন একটি জায়গা খুঁজে বার করতে হবে, এবং সেইখানে নিয়ে গিয়ে সেই যে বাক্সটা, সেই বাক্সটা যদি ভাসিয়ে দেওয়া যায় শ্মশান সন্নিকটের কোনো নদীতে, তবেই নাকি ওই যে বাক্সটা ওই জায়গার ভেতর দিয়ে চলে যাবে এবং সেটা মুক্তি হয়ে যাবে জায়গার নিষ্ঠার। এটা উনি বলেছিলেন। কীভাবে বলেছিলেন, কেন বলেছিলেন সেটা সম্পর্কে আমার তো কোনো ধারণা নেই, অনিন্দ্যদারও কোনো রকম ধারণা নেই, কিন্তু এইটা নাকি ওদের বাবার মুখ থেকে শুনেছি, এটা ঠাকুরমশাই বলেছিলেন। তো এরকমই একটা জায়গার খোঁজ করে ওরা সবাই, মোটামুটি যারা বয়স্ক লোক ছিল তারা, এবং ঠাকুরমশাই নিজেও ছিলেন, তারা গিয়ে ওরকমই একটি শ্মশানে, এবং কিছু একটা ক্রিয়াও উনি করেছিলেন, যেটা উনি আমাকে অনিন্দা বলেছিলেন যে উনি শুনেছেন কিছু একটা ঠাকুরমশাই কিছু মন্ত্রতন্ত্র পড়ে কিছু করেছিলেন, তারপর নাকি সেটাকে জলে ভাসিয়ে দেওয়া হয়। এবং একটা খুবই অদ্ভুত বিষয় অনিন্দা আমাকে বলেছিলেন ঘটনাটা বলার সময়, সেটা হচ্ছে বাবা বলেন, আজও বলেন, যে যেই মুহূর্তে ওই শ্মশান দিয়ে গিয়ে যখন সেই নদীতে যখন ভাসানো হচ্ছে, তখন বলেছিল যে যেন পা যেন শ্মশানের মাটিতে থাকে এবং সেই জলে ছাড়তে হবে, মানে পবিত্র জায়গায় পা রেখে ছাড়তে হবে ওটা, এরকম হচ্ছে ব্যাপারটা ছিল। যে মুহূর্তে ওটা জলে ছাড়া হয় তখন মানে বাড়ির যারা ছিল ওই সময় তারা প্রত্যেকে ফিল করে বডিটা খুব হঠাৎ করে হালকা হয়ে গেল, মানে এতক্ষণ কিন্তু ওরা বুঝতে পারেনি, কিন্তু ওটা মনে হলো যে একটা সার্টেন চেঞ্জ হয়ে গেল, বডিটা পুরো হালকা হয়ে গেল, আগে যেমন প্রচণ্ড ভারী ছিল। আর একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে
যে পুরো জায়গাটার ভেতর যেন কোথাও কোনো শব্দ নেই, একটা পুরো সাইলেন্স, কোথাও কোনো শব্দ নেই। এবং এটা করতে হবে কিন্তু অন্ধকারে বলেছিল, তার তিথি নক্ষত্র সবই ছিল যে কোন সময় করতে হবে, এবং অন্ধকারে রাত্রিবেলা গিয়ে কাজটা করেছিল ওরা। এবং তারপর ভাসিয়ে দিয়ে পিছনে ফিরে তাকানো যাবে না, সোজা বাড়িতে এসে স্নান করে শুয়ে পড়তে হবে। এইটা ওরা করেছিল। এই ঘটনাটা ঘটে গেছে প্রায় 30 বছর আগে, এবং এই ঘটনাটা ঘটার পর ওরা ওই বাড়িটাকে কিন্তু আর কমপ্লিট করতে পারেনি। তাই আজও কিছুটা অংশ এখনও ওই ভাঙাভাবেই আছে, কিছুটা অংশ তৈরি আছে, আর কিছুটা অংশ আছে একদম পুরনো। কিন্তু ওদের আস্তে আস্তে ওদের পরিবারের সবাই কলকাতায় মুভ করে যায়, কেউ কেউ অন্যান্য শহরেও মুভ করে যায়। এবং ওই ঘরটাতে পারতপক্ষে কেউ আর ওই বাড়িতে থাকতে চায় না, কারণ ওদের ভয় হয় যে বাড়িতে কিছু একটা তো এসেছিল যার জন্য যদি কারোর ক্ষতি হয়ে যায়। তার জন্য ওই বাড়িতে এখন কেউই থাকে না। একজন কেয়ারটেকার মাঝে মাঝে এসে ওদের জমি জমা, ওদের যে বাগান যদি বড় বড় হয়ে যায়, ঘাস সেগুলো কাটিয়ে দেওয়া, পরিষ্কার করে জায়গাটাকে পরিষ্কার রাখা, এগুলো করে। কিন্তু সেই বাড়িতে কিন্তু কেউ যায় না। এবং কোনোভাবে ওই সোনার দোকান হোক বা আশেপাশের হোক, একটা জানাজানি হয়ে যাওয়ার জন্য ওদের বাড়িটা বা ওদের জায়গাটাও কিন্তু একটু বদনাম হয়ে যায়। তার ফলে ওইটাকে বিক্রি করতেও ওরা পারেনি। খুবই অদ্ভুত বিষয় যে ওই বাড়িটায় অনিন্দদা বলছেন যে উনি একদমই যান না ওখানে, কিন্তু কখনও যদি মাঝে মাঝে কোনো 4-5 বছর 6 বছর যদি কখনো একবার যান আজও কোনো কাজে বা কিছু দেখাশোনা করতে, যখন ওনাদের যেতে হয়, তখন উনি কখনোই ওখানে রাত্রিতে থাকেন না, যদি ওখানে থাকার ঘর সবই রয়েছে। ওনার মনে হয় যে ওই বাড়ির ভেতর, ওই সীমানায়, ওই পুরনো যেটা পুরোপুরি কাজ হয়নি, ভাঙা আছে, সেখানে পা দেওয়া মাত্র ওনার শরীরের ভার বা শরীরের যে ওজন তার দ্বিগুণ হয়ে যায়, পা চলতে চায় না, মাথা ভারী হয়ে যায়। কিছু একটা গণ্ডগোল কিন্তু ওখানে হয়, কিছু একটা এখনও আছে, তাই উনি যেতে চান না। ওই বাক্স যেন নিজেই সব ব্যবস্থা করে আবার 9 থেকে 11 হয়েছিল, এবং সম্পূর্ণরূপে নিজের থেকে বন্ধ হয়ে গিয়ে আবার জলে ভেসে গেল। ঘটনাটা এতটাই অদ্ভুত যে ভাবলাম যে আপনাদের সবাইকে শোনাই। এটা থেকে একটা ব্যাপার হচ্ছে, যদি কখনও আপনারা, কখনো আগেও বলেছি, কুড়িয়ে কোনো টাকা পয়সা পেলে নেবেন না। কখনো কোনো বাড়িতে বা কোনো জায়গায় যদি কেনেন, কোনো জমি কেনেন, সেখানে যদি হুট করে কোনো রকম একটা এরকম পুরনো ঘড়া বা পুরনো থলি, যেখানে কিছু নথি বা সেখান থেকে যদি কিছু কয়েন বা কিছু রকম পান, সঙ্গে সঙ্গে কিন্তু সেটাতে হাত দেবেন না, সঙ্গে সঙ্গে সেটাকে কিন্তু ইউজ করার কথা ভাববেন না। অনেক সময় কি হয়, সেগুলোর সঙ্গে এমন কিছু জিনিসপত্র থাকে হিস্ট্রিতে, যেটা যদি আপনাদের সঙ্গে চলে আসে, বাড়িতে চলে আসে, বলতে পারবেন না, আপনি ভাবতেও পারবেন না যে আপনার কখন ক্ষতি করে দিয়ে ব্যাপারটা চলে যাবে। তাই এখান থেকে এটাই আমার মনে হয়েছে যে আপনাদেরকে এই ঘটনাটাও বলবো, আর এই বিষয়ে আপনাদের সজাগ করব। এই ঘটনাটা 100% সত্যি, এবং ওনাদের ইতিহাসে, ওনাদের নিজের পারিবারিক ইতিহাসে এটা রয়েছে, এবং এটা ওরা সবাই জানে। এবং ঘটনাটা এতটাই অদ্ভুত, একটা গুপ্তধন যেটাকে ওর একবারও সেটা ভোগ করা সম্ভব হয়নি। ভোগ করতে হলে তার ক্ষতি হয়ে গেছে, দুটো প্রাণ বেরিয়ে গেছে, এবং অদ্ভুত ভয়ঙ্করভাবে প্রাণ বেরিয়ে গেছে। তো আজকের এই ঘটনাটা এতটুকুই। অনেক রাত হয়ে গেছে এখানে বলতে বলতে আমার এখানে, এবং সত্যি বলতে কি, ঘটনাটা বলতে গিয়ে আমার নিজেরও বেশ কবার গুজবাম্পস হচ্ছে, গায়ে কাঁটা দিচ্ছে। আপনারা ঘটনাটা পুরোটা শুনবেন এবং শোনার পর কেমন লাগলো জানাবেন। আপনারা যদি ভালো লেগেছে জানান এবং শুনতে আগ্রহী হন, তাহলে আমিও উৎসাহ পাবো এই ঘটনাগুলো জোগাড় করার। কারণ ঘটনা সবসময় নিজের কাছে থাকে না, লোককে জিজ্ঞেস করে, রিকোয়েস্ট করে অনেক কিছু জানতে হয়, তারপর এতটা সময় ধরে রেকর্ড করে পাঠাতে হয়। তাই লাইক করবেন ঘটনাটা, এবং শেয়ার করবেন, এবং কমেন্ট করে জানাবেন, এবং সবাইকে জানিয়ে শেয়ার করবেন, যাতে সবাই শুনতে পারে। এই ধরনের ঘটনা সবার জানা উচিত, যেগুলো সত্যি সত্যি ঘটে, এবং সজাগ থাকা উচিত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। টাটা।
সত্যি এই পৃথিবীতে চারিদিকে কত রকমের ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, আর এর হয়তো খুব অল্প মাত্রার ঘটনাই আমরা জানতে পারছি। আজ প্রফেসর রয়ের এই ঘটনাটা আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর একটু এই ভিডিওগুলোকে সকলের সাথে প্লিজ শেয়ার করে দিন। সকলে ভালো থাকুন, আনন্দ করুন, খুব ভালোভাবে আজকের দিন তথা জীবনের প্রত্যেকটা দিনই খুব ভালো কাটুক আপনাদের, এটাই কামনা করি। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।